দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প আপাত শুভ্র এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প আপাত শুভ্র। আমার সঙ্গে পতুবাবুর মানে পতুমেশর আলাপ, বলতে গেলে আকস্মিকভাবেই। আমার এক বন্ধু সুমিতের মামার বাগান বাড়ি ছিল বারাসাত উজিয়ে গিয়ে বাদুর কাছে। পতুমেশর বাড়িটি ছিল, বাড়ি না বলে বাসস্থানই বলা ভালো, ওই বাগান বাড়িরই প্রায় লাগোয়া। মাঝে মাঝেই আমরা বন্ধুরা দল বেঁধে যেতাম ওই বাগানে পিকনিক করতে। কখনো রাতে থেকেও যেতাম। তাস খেলা হতো, গান বাজনা, কখনো বা অভিনয়ের মহড়া। সবে 7 দিন হলো চাকরি পেয়েছি স্টেট ব্যাংকে। তারই সেলিব্রেশন করতে বন্ধুদের জোরাজুরিতে যাওয়া হয়েছে সেবারে। শনিবারে রাতে পৌঁছতে খুব হৈ হৈ হয়েছে। সেবারই তখন যাওয়া। সকালে দেরি করে উঠে আমরা শুয়ে বসে আড্ডা মারছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। এমন সময় চমৎকৃত হয়ে দেখি 3টি মেয়ে আম কুড়োচ্ছে আম বাগানে। তাদের সুন্দরী বলতে যা বোঝায় তা বলা চলে না, তবে প্রত্যেকের মুখে একটা আলগা শ্রী ছিল, যেন 3টি হরিণী। বাগানে অনেক আম গাছ ছিল। আম কুড়োবে কি তারা? আমার বন্ধুরা এবং আমিও, আমাদের সবকটি তরুণ হৃদয়। কল্পনার আমেরই সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে মিশিয়ে দিলাম তাদের পায়ের কাছে। দেখি কে কাঠটা নেয়। জালনার ধারে আমাদের হুড়োহুড়ি এবং মুগ্ধতা, যা আদৌ অশোভন ছিল না, কুরুচিকরও নয়, তাদের চোখে পড়েছিল। তারা হেসে একটি করে আম হাতে নিয়ে ফিরে গেল। হৃদয়ে নিল না আম, তা বুঝতে না দিয়ে। ভালো লাগার মতো মেয়ে তো কতই দেখা যায়, কিন্তু এই 3 বোনের মধ্যে এমন কোনো ব্যাপার ছিল, তাদের তেল মাখানো খোপা, কোমর ছাপানো চুল, মা মাসিমাদের মতো করে শাড়ি পরার ধরন এবং তাদের মুখের এক গভীর সৌম্য এবং সম্ভ্রান্ত গ্রাম্যতা আমাদের সকলকেই একসঙ্গে মুগ্ধ করে ফেলল। কলকাতার সুন্দরীদের মধ্যে আজকাল কোনো রকম ফেরি চোখে পড়ে না। সকলেই একরকম করে শাড়ি পরে, কেউই চুলে তেল দেয় না। শাড়ির চেয়ে সালোয়ার কামিজই বেশি পরে। কেউ কেউ বা আমাদের মতোই ট্রাউজার বা জিন্স, উপরে পাঞ্জাবি। যাই হোক, আমরা এই রকম আনসফিস্টিকেটেড পিওর গ্রাম্য সুন্দরী তার আগে কখনো দেখিনি। তাই সত্যিই শোকাহত হয়ে পড়েছিলাম ওরা চলে যাওয়ায়। সুমিত বাজার করে ফিরল। সব শুনে বলল, তোদের তো অবস্থা রীতিমতো খারাপ দেখছি, ইডিয়েটস। এখনো কেউ প্রেমে পড়ে এই অলমোস্ট 21st সেঞ্চুরিতেও? প্রদীপ বলল বুকে হাত দিয়ে, শুধু প্রেম নয়, মাস প্রেম। একটা হিল্লে কর ভাই আমাদের, নইলে তোদের পুকুরেই আমরা 3 জনে মিলে। আমাদের মধ্যে চতুর্থজন সুহৃদ। সুহৃদের বিয়ে হয়েছিল গত শীতে সুমিতের পিস্তত বোনের সঙ্গে, রেজিস্ট্রি করে। একসঙ্গে গলায় কলসি বেঁধে ডুববো আর সুইসাইড নোটে লিখে যাব যে তুই এর জন্য দায়ী। সুমিত বলল, ভাব না কি, আমি মাসিমাকে বলছি। যা ভালো রান্না করেন না মাসিমা, শুটকি মাছ, কাউঠা, ভেটকি মাছের কাটা চচ্চড়ি, তারপরে তোমাদের হিজি ঝুঝু জেলেম। প্রদীপ বলল, গড়গড় করে তো বলে গেলি, কিন্তু এগুলো কি জিনিস রে? চাইনিজ ডিশ নাকি? হ্যাঁ, ওগুলো বাঙাল রান্না, পদ্মাপাড়ের নয়, একেবারে চাট গাইয়ার। বিজাতীয় রান্নায় যদি খেতে হয় তাহলে কিন্তু বাঙালদেরই,
বুঝেছিস? কোথায় লাগে থাইল্যান্ডের বা চাইনিজ ডিশ? সুমিত গিয়ে উজ্জ্বলদাকে ডেকে নিয়ে এলো। মেয়ে তিনটির দাদা, চমৎকার ছেলে, আমাদেরই সমবয়সী, লম্বা চওড়া সপ্রতিভ, কথায় একটু চাটগাইয়া টান আছে শুধু। বলল, আগামী সোমবার ভিলাইতে যাচ্ছি ট্রেনিংয়ে। একটু পরেই উজ্জ্বলের বাবা এলেন, সুমিতের পতুমেশো। সেদিন থেকে আমাদেরও পতুমেশো। ভারী ভোলেভালা মানুষ, হাতে মস্ত একটি পেতলের জামবাটি। কুচকুচে কালো টাক নাড়িয়ে পতুমেশো সুমিতকে বললেন, এই যে বাবা, তোমার মাসিমা পাঠিয়ে দিলেন। কি মেসোমশাই? শিঙি মাছের চচ্চড়ি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে জম্পেস করে রেঁধেছেন তোমাদের জন্য। শুটকি মাছও পাঠিয়ে দিচ্ছি। বোম্বে ডাক, মনে হবে মাংস। এখনো একটু বাকি আছে। উনি চলে গেলেন। সুমিত বলেছিল, ভারী ভালো মানুষ রে, যখনই আসি কত কি করেন, অথচ সম্পূর্ণ বিনা স্বার্থে। এমন মানুষ আজকাল বেশি চোখেই পড়ে না। মনে আছে, উজ্জ্বলের ছোট তিন বোনের নাম ছিল দীপিতা, ঈশিতা আর ইপ্সিতা। বলাই বাহুল্য, বছর চারেক কেটে গেছে তারপরে। ওদের একজনকেও আমাদের মধ্যে কেউই বিয়ে করিনি। কারণ কোনো অবকাশের মেঘলা দুপুরে ঝিরিঝিরি হাওয়া বাওয়া যৌবনের সুখময় রোম্যান্টিকতায় পৃথিবীর সব যুবতীকেই বিয়ে করতে ইচ্ছে করে। কিন্তু সেসব মিথিক্যাল ঘটনা 50 বছর আগে ঘটত। এখন মানুষের মন ঘন্টায় ঘন্টায় পাল্টায়। এখনকার দিনের যুবকরা মেয়ের বাবার অবস্থা, মেয়ের চাকরি কি পাবে না পাবে, এইসব না দেখে আদৌ এগোয় না। খবরের কাগজের সম্পাদকের দপ্তরে জহর, ব্রত আর সতীর বিরুদ্ধে জ্বালাময়ী ভাষায় চিঠি লিখেই পাত্রপাত্রী কলাম নিয়ে হামলে পড়েন সব শিক্ষিত ছেলে এবং তাদেরই শিক্ষিত বাবা মায়েরা। না, আমি অথবা প্রদীপ অথবা সুমিত, আমরা কেউই বিয়ে করিনি দীপিতা বা ঈশিতা বা ইপ্সিতাকে। প্রদীপ ও সুমিত বিয়ে করেছে বড় লোকের মেয়েদের। দেখতেও মন্দ নয় দুজনেই MA পাস। প্রদীপ মারুতি গাড়ি পেয়েছে, সুমিত ব্যবসা। সুমিত এবং পতুমেশোর বারংবার অনুরোধে উজ্জ্বলের জন্য আমাকে একটি মেয়ে দেখে দিতে হয়েছিল। দেখেছিল অনেকেই, আমারটাই বিধে গেল। আমাদের পাড়ার ফুচকুদা, ভারী কেউকেটা লোক। প্রতি শুক্রবারই তার বাড়িতে পার্টি লেগেই থাকে। পুলিশের কর্তা থেকে শহরের কেউকেটা, তাদের মোচ্ছব লেগে যায়। ফুচকুদা 3 বার সপরিবারে বাইরে বেড়াতে যান। ব্যবসাটা ওর যে ঠিক কিসের তা কেউ জানে না। উনি বলেন অর্ডার সাপ্লাইয়ের। তবে ভালো অর্গানাইজেশন আছে বলে মনে হয়, কারণ নিজেকে খাটতে হয় না একটুও। বিনা পরিশ্রমে এমন রমরমা এক স্মাগলিং ছাড়া অন্য কিছুতে হতে পারে বলে মনে হয় না। পাড়ার লোকেরা তো তাই বলে। এমনিতে পাড়ার লোকেদের সঙ্গে ব্যবহার ভালোই। তার স্ত্রী নমিতাদি খুবই মিশুকে। কথায় কথায় 32 পাটি দাঁত বের করে এমন হাসেন যে ভয় হয় যে কোনো সময় সে দাঁত খুলে পড়ে যাবে। কেউ হয়তো কখনো বলেছিল তাকে যে দাঁত বার করে হাসলে সুন্দরী দেখায়। তারপর থেকেই তার এই দেখুন হাসির রোগটি বছর 4-5-এর। এই বয়সেও সুইমিং, জগিং, যোগব্যায়াম করে নিজের মেয়ে শাসার মতোই তরুণী রেখেছেন নিজেকে। কিন্তু কোন বয়সে যে কোন সৌন্দর্য মানানসই এবং দেশটা যে এখনও আমেরিকা হয়ে যায়নি, এই কথাটি বোধহয় তার স্পোকেন ইংলিশ শেখা মাথায় ঢোকে না। উজ্জ্বলের বিয়েতে ঘটকারি করাটাই আমার কাল হয়েছিল। ভাবলেই এত খারাপ লাগে। না, ডিভোর্স নয়। পতুমেশো মানুষটি এত কষ্ট করেছেন সারাটা জীবন। মেয়েরাও প্রত্যেকেই যদি শ্রীময়ী এবং শিক্ষিতা, তবুও টাকা ছাড়া যে আজকাল বিয়ে হওয়া ভারী মুশকিল। তাই উজ্জ্বলই ছিল পতুমেশোর একমাত্র ভরসা। উজ্জ্বল যদি পায়ে ভালো করে দাঁড়ায় এবং তার স্ত্রী যদি মন্দবুদ্ধির না হয়, তবে উজ্জ্বল এক এক করে নিশ্চয়ই 3 বোনকেই বিয়ে দিতে পারবে, ভালোভাবেই দিতে পারবে। উজ্জ্বল যদি বউ নিয়ে আলাদা থাকতে চায়, থাকুক না। সেখানেও যদি দীপিতাকে রাখে,
তাহলেও পুজোর কোনো ভালো বন্ধুই ওকে বিয়ে করবে। টাকাই তো সব নয়, এখনও তো ব্যতিক্রম কিছু আছে। তাই সকলকেই বলতেন পতুম এসো, ছেলের জন্য ভালো মেয়ে খুঁজতে। ফুচকুদা আর নমিতা বৌদির বাড়ি ছেলেবেলায় সরস্বতী আর দুর্গাপুজোর চাঁদা আনতে যেতাম। ওদের মেয়ে শাসা আর ছেলে চকর খুবই ছোট ছিল। এই হঠাৎ রমরমাও তখনও হয়নি। এখন দেখি শাসা বারান্দাতে ম্যাক্সি বা জিন্স পরে দাঁড়িয়ে থাকে, হাত নাড়িয়ে ইংরেজিতে কথা বলে। ইংরেজি যেন মাতৃভাষা। বাংলা একটা গণ্য করার মতো ভাষাই নয়। ও ভাষা শুধু কেরানিয়ার মাছওয়ালারাই কথা বলে, এমন একটা ভাব। এও আর এক রোগ হয়েছে, ৩২ পাটি বের করে হাসার মতো। কি হলো? কথায় কথায় ও মাই গড, গড গ্রেসাস, আউচ ইত্যাদি ছিটকে বেরোয়। ইংরেজদের পদানত যখন ছিলাম আমরা তখন কিছু স্বধর্ম, স্বসংস্কৃতি, স্বসঙ্গীত, স্বভাষা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, কুজাত। এক ধরনের বাঙালিদের মধ্যে ড্যাডি ড্যাডি, তখন তারও বা মানে বোঝা যেত, কারণ তাতে লাভ ছিল কিছু। ডাউটফুল পেরেন্টেজের মানুষরা চিরদিনই বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ফায়দা উঠিয়েছে। তাদের সুন্দর ফিগারের স্ত্রীদের ভাঙিয়ে খেতেও তাদের বিবেক বাঁধেনি। কিন্তু দেশ স্বাধীন হওয়ায় ৪০ বছর কেটে যাওয়ার পরও এই বিলেটেড মেম সাহেবদের ভাড়ামো যে কোনো সুরুচি শিক্ষিত ইংরেজি জানা মানুষের চোখেও অত্যন্তই বিরক্তিকর ঠেকে। শিক্ষা ও সপ্রতিভ এক জিনিস, আর সপ্রতিভতার র্যাপিং পেপারের নির্মুখ সম্পূর্ণই অন্য। তবে ফুচকুদার টাকা আছে এবং শাসা একটাই মেয়ে, এবং উজ্জ্বলেরও বাবার ইচ্ছে ছিল যে উজ্জ্বল একটি শক্ত খুঁটি পাক তার শ্বশুরের মধ্যে। প্রথমেশও সৎ বংশজাত মানুষ, ছেলের বিয়েতে ১ পয়সাও নেবেন না এবং মেয়ের বিয়েতে ১ পয়সাও দেবেন না। এই ধনুক ভাঙা পণ, যারা গরু ছাগলের মতো ছেলে মেয়ে বেচা কেনা করে, সেগুলোকে প্রথমেশও মানুষ বলেই গণ্য করে না। কি করে কি হলো জানি না। ফচকুদাকে উজ্জ্বলের কথাটা বলতে উনি বিশেষ গা না করে বললেন, দেখি আগে ছেলে কেমন, পরিবার কেমন, ঝপ করে কি মেয়ের বিয়ে দেওয়া যায়। আমার কাছে প্রথমেশর ঠিকানাটি নেবার পরই একেবারে চুপ মেরে গেলেন। খবর আবার পেলাম যখন, তখন বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের দিন ২০ বাকি। ফচকুদা তার চাপরাশিকে দিয়ে বিয়ের চিঠি পাঠালেন, ১ লাইন খামে লিখে, বুঝতেই পারছ কি ঝামেলাতে আছি, আশা চাই। শাসা এবং উজ্জ্বলের বিয়ের সময়ই ফুচকুদার বাড়িতেই প্রথমেশো, দীপিকা, ঈশিতা এবং ইপ্সিতার সঙ্গে দেখা হয়েছিল। সুমিতের সঙ্গে তো বটেই। প্রথমেশো ফচকুদার দুহাত জড়িয়ে ধরে বলেছিলেন, আমার ছেলেকে আপনার হাতে সঁপে দিলাম। দেখবেন আমি বড় অভাগা, দুর্বল এবং গরিব তো বটেই, আমার ছেলেকে যেন হারাতে না হয়। ওই আমার এবং আমার ৩টি মেয়ের আশা ভরসা। ফচকুদা তাচ্ছিল্যের গলায় বললেন, ন্যাকামি ছাড়ুন তো, আপনার ছেলে কি শিশু নাকি তাকে আমি জাদু করে রেখে দেব? তাছাড়া করবই বা কেন, আমার কি নিজের ছেলে নেই চকর? প্রথমেশও কীরকম যেন আহত চোখে আস্তে আস্তে ফচকুদার হাতটা ছেড়ে দিলেন। আমার খুব খারাপ লেগেছিল। আমার মা বলতেন, কখনো বিয়ের ঘটকালিতে আর দাম্পত্য কলহে থাকবি না, পরে দেখবি মিছিমিছি দুপক্ষের কাছেই শত্রু হয়ে উঠেছিস। বৌভাতে ফচকুদা তো বটেই, প্রথমেশও আমাকে নেমন্তন্ন করেননি। একটু অবাকই হয়েছিলাম। বলতে গেলে ঘটক হলাম আমি, আর আমাকেই। পরে প্রথমেশও একটি চিঠি লিখেছিলেন ইনল্যান্ড লেটারে, পরম কল্যাণীয়েশু বাবা শুভ্র, অত্যন্ত লজ্জার সঙ্গে জানাইতেছি যে তোমাকে উজ্জ্বলের বৌভাতে নিমন্ত্রণ জানাইতে পারিলাম না, অথচ তুমি এই বিবাহের ঘটক। কেন পারিলাম না তাহা পরে কখনো সাক্ষাতে জানাইব, এখন লিখিবার অসুবিধা আছে। ভালো থাকিও, একদিন আসিও। তোমার মাসিমা তোমার কথা বলিতেছিলেন, প্রায়ই বলেন, নির্ভয়ে আসিও। আমার কোনো কন্যাকেই তোমার স্কন্ধারূঢ় করিব না। আমার কোনো কন্যাই অরক্ষণীয়া হইয়াছে এমনও নয়,
তাছাড়া তাহারা নিজেরাই নিজেদের দায় লইতে সক্ষম। ইতি পতুমেশ্বর। তারপরে বহুদিন পতুমেশ্বর বা সুমিতেরও আর কোনো খবর রাখি না। ওদের মামার বাড়ির বাগানেও যাওয়া হয়নি। আমাকে মাঝে ডালটনগঞ্জে বদলি করে দিয়েছিল। সেখানে একটি অ্যাকাউন্টেন্ট নিয়ে ঝামেলা হয়েছিল। চাকরি যাওয়ারই উপক্রম হয়েছিল প্রায়। তারপর বোম্বেতে ট্রেনিংয়ে গেলাম, ফিরে ব্যাঙ্গালোরে। কলকাতায় যখন থাকতাম তখন দু একবার দেখেছিলাম। উজ্জ্বল ফচকুদাদের বাড়িতে আছে, বারান্দাতে দেখতে পেতাম। বেড়াতে এসেছে সম্ভবত। একবার মায়ের কাছে শুনলাম যে উজ্জ্বল পারাদ্বীপ না হলদিয়া না ডিগবয় কোথায় যেন ট্রান্সফার হয়ে গেছে। আমার এখনও বিয়ে করা হয়ে ওঠেনি। আমার পরের বোন সোমা গো ধরেছে যে পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবে না। বিয়ে ওর অবশ্য ঠিকই হয়ে রয়েছে। সৌরিন ডাক্তার, প্রায়ই আসে আমাদের বাড়ি। সোমার পায়ে দাঁড়াতে এখনো বছরখানেক। মায়ের ইচ্ছা নয় যে আমি ওর বিয়ে না দিয়ে আগে বিয়ে করি। অবশ্য আমার কাউকে পছন্দও নেই, পছন্দ করবার সময়ও নেই। মেয়েরাও বোধহয় সাধারণভাবে আমাকে অপছন্দ করে। এক রবিবার সুমিতদের বাড়িতে গেছি। সুরিত, প্রদীপ সকলেই এসেছিল। সুমিত লেট লতিফ। ছুটির দিন 10টা অবধি ঘুমোয়। সকালে ওর ঘরে বিছানার ওপর বসে গুলতানি মারছি। এমন সময় সুমিত বলল, যাক চলে, ভুলেই গেছিলাম শুভ্র, তোর নামে একটা চিঠি এসেছে আমার কেয়ারে, পতুমেশ্বর কাছ থেকে। সুরিত সুমিতের বিছানাতে শুয়ে পায়ের উপর পা তুলে দিয়ে আনন্দবাজারের পাতা ফরফরিয়ে পড়ছিল। একথা শুনে আমাকে লক্ষ্য করে হঠাৎ বলল, দেখ দেখ, এবার তোর ঘাড়টি মটকালো বলে। ঘাড় খালি যে রাখে তারই মরণ। যে ভদ্রলোকের নিজের ঘাড়ে 3-3টি অনুরাগ কন্যা, তিনি তোমার মতো ব্যাচেলারের ঘাড় ভাঙবেন না তো কে ভাঙবেন? বেচারি, আর না ভেঙেই করবেনই বা কি? সকলেই ঝুঁকে পড়ে দেখতে গেল চিঠিটি একসঙ্গে। মধ্যে দিয়ে কাগজটাই ছিঁড়ে গেল। আমি ওদের দেখালাম, চিঠির ওপরে পার্সোনাল লেখা। ওরা বলল, সরি। বাদু, উত্তর 24 পরগনা। পরম কল্যাণীয় শ্রীমান শুভ্র বসু। বাবা শুভ্র, পুজোর বৌভাতে তোমাকে নিমন্ত্রণ করি নাই, এবং সে কারণে বৌভাতের পরে পরেই তোমাকে একটি পত্র লিখিয়াছিলাম। সেই পত্রে এমন কহিয়াছিলাম যে না করার কারণ তোমাকে পরে জানাইব। এতক্ষণে জানাই যে উজো শ্বশুরমশাই আমাকে বারণ করিয়াছিলেন। কহিয়াছিলেন যে পাড়ায় তার বিশেষ সম্মান আছে। পাড়ার লোক বলিতে হইলে 1000 মানুষকে বলিতে হইবে। তেমন সামর্থ্য কি আপনার আছে? আমি কহিয়াছিলাম, কিন্তু শুভ্রই যে এই বিবাহের মূলে। কিন্তু তিনি কর্ণপাত করেন নাই। যে কারণে আজ তোমাকে পত্র লিখিতেছি তাহা অতি করুণ। এমনকি তোমার কাছে তাহা বিশ্বাসযোগ্য নাও হতে পারে। কিন্তু আমি তোমা বই আর কাহাকে এ কথা বলিতেও পারিতেছি না। বাবা, এ যে বড়ই লজ্জার কথা। বাবা হইয়া নিজের পুত্র সম্বন্ধে এরূপ কথা বলিবই বা কি করিয়া? আমার ও আমার স্ত্রীর প্রাণাধিক উজো, তাহার 3 ভগিনীর নয়নের মণি উজোদা হারাইয়া গিয়াছে। না, অন্যরূপ ভাবিও না। হারাইয়া গিয়াছে, অর্থাৎ চুরি হইয়া গিয়াছে। সে প্রথমে দুর্গাপুরে জয়েন করিয়াছিল। বিবাহের 6 মাস পর্যন্ত অনিয়মিতভাবে একা আসিত। তাহার পর রাউরকেল্লাতে বদলি হইয়া চলিয়া যাইবার পর মাঝে মাঝে চিঠিপত্র লিখিত এবং টাকাও পাঠাইত। তাহার পর হইতে তাহার কোনো সংবাদ জানি না। সে যে কোথায় রহিয়াছে, কেমন করিয়া রহিয়াছে, গত দীর্ঘ 2 বছরে তাহার কিছুই জানি না। তাহার দুর্গাপুরস্থ এক বন্ধু চিঠি লিখিয়া জানাইয়াছিল যে সে সস্ত্রীক বিদেশে বেড়াইতে গিয়াছে এবং ফিরিয়াই রাউরকেল্লা হইতে ভিলাই চলিয়া যাইবে। তাকে ট্রান্সফার করা হইয়াছে, পদমর্যাদাও বৃদ্ধি পাইয়াছে। আমার পুত্রবধূ শাসাও গত 2.5 বৎসর যাবৎ আমাকে বা তার ননদদিগকে একটিও পত্র লেখে নাই। প্রিপেড টেলিগ্রাম পর্যন্ত করিয়াছি,
উত্তর পায় নাই। অদ্য হইতে প্রায় 1.5 বৎসর পূর্বে আমার বেয়াই মশাইয়ের একটি নিরুপায় হইয়া একদিন গিয়া তাহার পায়ে পড়িয়া আমার পুত্রের বিশদ সংবাদ প্রার্থনা করি। এমন সময় আমি উজোর কণ্ঠস্বরও শুনতে পাই দোতলাতে। কিন্তু ফচকুবাবু বললেন, পতুবাবু, আপনার ছেলে মনে করুন চুরি হইয়া গিয়াছে। শিশুকালেও চুরি যাইতে পারিত, সে শিশুকালে অপহৃত না হইয়া ভরা যৌবনে হইয়াছে। আপনি গাত্রোত্থান করুন। আপনার পুত্রের সঙ্গে দেখা হওয়া সম্ভব নহে। উজ্জ্বল এখন আর আপনার পুত্র নহে, সে আমার জামাতা হইয়াছে এবং ইহাই থাকিবে। ভবিষ্যতে আর কখনোই তাহার খোঁজ করিবার চেষ্টা করিবেন না এবং যত শীঘ্র সম্ভব আপনি এই স্থান ত্যাগ করিয়া যান। আমি সংযম হারাইয়াছিলাম, বলিয়াছিলাম, জানোয়ার, তোমাকে আমি গলা টিপিয়া হত্যা করিব। ফচকুবাবুর দারোয়ান আর কুকুরে আমাকে প্রায় ছিঁড়িয়া ফেলিয়াছিল। পিছনের গ্যারাজে আমাকে বলপূর্বক লইয়া গিয়া বন্ধ ভ্যানে চাপাইয়া সার্দার্ন অ্যাভিনিউর নির্জন স্থানে ধাক্কা মারিয়া ফেলিয়ে দেওয়া হয়। আমার চশমাটি ভাঙিয়া বাম চোখের নিচে অনেকখানি কাটিয়া যায়। তুমি ভাবিতে পারো যে এই সব কষ্টকল্পিত ঘটনা। বিশ্বাস করিও যে ইহার এক বর্ণও মিথ্যা নয়। ধাক্কা মারিয়া পথে ফেলিবার পূর্বে আমাকে এই বলিয়া শাসানো হইয়াছিল যে ভবিষ্যতে আবারও আসিলে মিথ্যা পুলিশ কেস দিয়ে আমাকে চোর প্রতিপন্ন করিয়া 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইবে। আমিও আর যাই নাই। আমার বেয়াই প্রতাপশালী, তার পক্ষে সব কিছুই করা সম্ভব। ক্ষমতা যদি দুষ্টজনের কুক্ষিগত হয় তখন তাহার রূপ হয় প্রলয়ঙ্কারী। এতদিনে জানিতাম যে কন্যার পিতারাই নিগৃহীত হন। পুত্রের পিতাদের ভাগ্যেও যে ঐরূপ ব্যবহার ঘটে বাবা, তাহা জানিতাম না পূর্বে। তুমি শুটকি মাছ খাইতে ভালোবাসো। যেই দিন আসিবে তাহার কয়েকদিন পূর্বে একটি পোস্টকার্ড ফেলিয়া দিও। তোমার মাসিমা তোমার নিমিত্ত শুটকি মাছ রাঁধিয়া রাখিবেন। অপেক্ষা করিবার সময় আর বেশি নাই, যথাশীঘ্র সম্ভব আসিও। এই অসহায় সম্বলহীন বৃদ্ধের অপরাধ নিজ গুণে মার্জনা করিও। ইতি আশীর্বাদক পতঞ্জলি রায়। স্তব্ধ হয়ে আমি চিঠিটি ওদের দিকে এগিয়ে দিলাম। সুমিত জোরে জোরে পড়ল, যাতে সকলে শুনতে পারে। চিঠি পড়া হওয়ার পর প্রদীপ বলল, কি কেলো বলতো? সুহৃদ বলল, এ তো আজকাল হরদমই হচ্ছে, জানিস না? ছেলে বা মেয়ের বাবার মধ্যে যে বেশি ইনফ্লুয়েন্সিয়াল সেই পাবলিক বা প্রাইভেট সেক্টরের বড় সাহেবের বলে নিজের জামাইকে বা ছেলেকে বা পুত্রবধূকে যেখানে সেখানে ট্রান্সফার করিয়ে দিচ্ছেন। এমন জায়গায় করছেন যাতে জামাইয়ের বা পুত্রবধূর চুরি হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। মেয়ের হয়তো বনছে না শাশুড়ির সঙ্গে, তো দে জামাইকে এরনাকুলামে ট্রান্সফার করে। যা এবারে সেখানে গাঁটের কড়ি খরচা করে বউয়ের সঙ্গে ঝগড়া করতে। বছরে কতবার পারবে যেতে? আর গেলেও কোমরে ব্যথার চিকিৎসা তো করাবে আগে, না ঝগড়া করবে? সুমিত বলল, আবার ধর বাড়িতে প্রবলেম, পুত্রবধূ বড় ত্যান্ডাই ম্যান্ডাই করছে, এদিকে পঙ্গু শ্বশুর, খিটখিটে শাশুড়ি। যেই জানা গেল পুত্রবধূর বাবা জামাইকে ট্রান্সফার করাবার তালে আছেন, তখনই দে আরও বড় মুরব্বি ধরে ট্রান্সফারের পথে কাটা বসিয়ে। কত লোক টাকা বানিয়ে নিচ্ছে আজকাল এই করে। বলিস কি রে? হ্যাঁ রে, যার এলেম আছে সে সমুদ্রের ঢেউ গুনতে দিলেও টাকা বানায়। এলেম কি আর চারটিখানি কথা? প্রদীপ বলল, ট্রান্সফার করলেও জানা যাবে না কোথায় ট্রান্সফার করলো? উপর মহলে জানা থাকলে তবেই না এমন ট্রান্সফার করানো সম্ভব। আর প্রথমেশও অতি সাধারণ মানুষ, জনবল অর্থবল কিছুই নেই। তার পক্ষে ছেলের বা জামাইয়ের কোনো কলিগ টলিগকেও জানা না থাকলে কোথায় ট্রান্সফার হলো তা জানাবেনই বা কী করে? তাছাড়া বড় সাহেব অপারেটর, রিসেপশনিস্ট বা এরিয়া ম্যানেজারকে টিপেও তো রাখতে পারেন, তাদের ঠেকাচ্ছেটা কি? তা ঠিক, আমি বললাম। প্রতিষ্ঠিত শিক্ষিত বন্ধুরা প্রথমেশর এই SOSকে বিশেষ গ্রাহ্যের মধ্যেই আনল না। দেখে একটু ব্যথিত হলাম আমি। ওরা
ওরা একাডেমিক ডিসকাশন করে নিজের নিজের কর্তব্য শেষ করলো। সুমিতই একমাত্র বলল, তোকে লিখেছে পার্সোনাল চিঠি, তুই দেখে আয়, টাকা পয়সা কিছু দিতে গেলে চাঁদা তুলে দেওয়া যাবে খন। সুমিত স্নান করে তৈরি হলে ওরা সকলে গেল টিটুর বাড়ি ভিডিও দেখতে। মোজাটের জীবন নিয়ে ভিডিও অ্যামেডিয়াস, ওখানেই খাওয়া দাওয়া করবে। টিটুর বৌদি নেমন্তন্ন করেছেন। চা খেয়ে বললাম, আমি কিন্তু উঠছি, অ্যামেডিয়াস আমি দেখেছি। বৌদিকে বলিস কিছু মনে না করতে, চমৎকার ছবি, দেখে আনন্দ পাবি। সুমিতদের বাড়ির বাইরে বেরিয়ে মোটরসাইকেলটা স্টার্ট করতেই তার ইঞ্জিনের ভটভট শব্দ যেন অ্যাম্প্লিফায়ারে শতগুণ বেড়ে উঠে আমার কানের মধ্যে ভটভট করে উঠল। আমি সোজা চললাম বাদুর দিকে। পতুমেশো প্রায় অন্ধকার ঘরে শুয়ে শুয়ে অনেক কথা বলছিলেন। এখন বিছানা থেকে উঠতে পারেন না, কিছু করতেও পারেন না, করার মতো শুধু ভাবতেই পারেন। যে যুগে ভালো মানুষই ও সারল্যের মতো মূর্খামি আর দুটো হয় না, সেই যুগে পতুবাবুর মতো ভালো মানুষ যে কী করে জন্মান তা ভাবাই যায় না। বাড়ি ছিল চিটাগাঙে, পাহাড়, সমুদ্র, সামুদ্রিক পাখি আর শুটকি মাছের দেশে। শিশুকালে একবার কক্সবাজারেও গেছিলেন, সেসব এখন স্মৃতি। পার্টিশনের সময় ওনার বয়স 12, আজ 15ই আগস্টে 56 হলো। নেহেরু সাহেব আর জিন্না সাহেব দুই দেশের প্রধানমন্ত্রীত্বের গদিতে আসীন হবার মুহূর্তেই বিনা মেঘে বজ্রপাতের মতো দেশভাগের খড়গ পড়েছিল তাদের মাথায়। প্রথমে উদ্বাস্তু হয়ে গেছিলেন আসামে, সেখানে থেকেও তল্পিতল্পা গুটিয়ে আসতে হলো এবং ক্ষয়িষ্ণু কলকাতাতে। তখন তার বয়স 45। বাঙালির চরিত্র যে কী প্রকার খারাপ তা নিয়ে পতুবাবুর কোনো রকম ক্ষোভ ছিল না। কোনোদিনই উনি নিজস্ব সমস্যাসমূহ নিয়ে এতই নুজো ছিলেন যে সমাজ, যুগ, দেশ, কাল, কংগ্রেস, সিপিএম, জনমোর্চা, রাজীব গান্ধী অথবা কিমি কাটারার কোনো কিছু সম্বন্ধেই দেশের কোটি কোটি সাধারণ মানুষের মতো ওনারও বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আপাতত কোনো ক্রমে ওর উজোকে ফিরে পেলেই উনি হাতে চাঁদ পেতে পারেন। বেদেরা বা অন্তর্রাষ্ট্রীয় কোনো ছেলে পাচারকারী দলও তাকে ধরেনি। পরম দুর্বিপাকের মধ্যেও খেতে পান আর নাই পান, ছেলে মেয়েদের পড়াশোনা তিনি ঠিকই চালিয়ে গিয়েছিলেন। মেয়েরাও ভালোই ছিল পড়াশোনায়, কিন্তু ব্রিলিয়ান্ট ছিল উজ্জ্বল ব্যবহারেও। আসামে থাকার সময়ও আসাম সরকারের বৃত্তি পেয়ে পড়েছিল। কলকাতাতে এসে পতুবাবুর বাদুর কাছাকাছি বস্তির মতো আস্তানাতে উজো ইঞ্জিনিয়ারিং পড়ে এবং ফার্স্ট হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। অত বড় কোম্পানি থেকে ডেকে চাকরি দেয় তাকে। এই বাজারে কজনের ছেলেকে ডেকে চাকরি দেয় কে? ছোট 3 বোনের বড় আদরের একমাত্র দাদা, দক্ষিণী মায়ের বড় গর্বের ধন এই উজ্জ্বল পতুমেশোর উজো। সুমিতের বড় মামার বাগান বাড়ির পাশ দিয়েই এলাম আমি, বাইকের গতি কমিয়ে। অনেক দিন আসেনি এদিকে, বড় শ্রীহীন হয়ে গেছে পুরো এলাকাটি। গাছপালা তো নেই, নতুন নতুন নানা রঙের ঢঙের নানান ধাঁচের বাড়ি উঠেছে, আর বেড়েছে মানুষ এবং যানবাহন। পাখির ডাক শোনা যায় না, কর্কশ চিৎকার। আম গাছেরও বেশিরভাগই নেই। সুমিতের কাছে শুনেছিলাম যে পতুমেশোর ব্যবসায় ফেল করেছে। কোনোদিনও পতুমেশো যোগ্য ছিলেন না। তাছাড়া ওই লাইনে বাঙালি খুবই কম। ওনার ব্যবসা বড় রকম ধাক্কা খাওয়াতে বাঙালি প্রায় নিশ্চিহ্নই হয়ে গেল ওই লাইন থেকে। এখন কোনো ব্যবসাই হয়তো বাঙালির জন্য নয়। অথচ ব্যবসা না করলে এই জাতটা ভিখিরি আর দালাল আর নোংরা মেয়ে ছেলের জাতিই হয়ে যাবে। অন্য কোনো পথ খোলা নেই। একমাত্র ব্যবসাই একে বাঁচাতে পারে। এবারও সংকটময় মুহূর্ত। কিন্তু বাঙালি সমাজের প্রতিভু, মাথা, দণ্ডমুণ্ডের কর্তা এখন ফজকুদা আর নমিতা বৌদির মতো মানুষরা। পতুমেশোর বাড়িটাও চেনা যায় না। টিনের চালের পাকা দেওয়ালে বাড়ির একদিকের ছাদের টিন ঝড়ে উড়ে গেছে। পেঁপে গাছে দাঁড়কাক ডাকছে খা খা করে। মনে হচ্ছে সব বুঝি সত্যিই খেয়ে নেবে। দীপিতা পুকুর থেকে নেয়ে উঠে
পুকুর পাড়ে টিউবওয়েল থেকে জল তুলে স্বচ্ছ ভেজা শাড়িতে ভেজা চুলে কোমরে জলের ঘড়া তুলে নিয়ে আসছিল। প্রথমে ওকে আমি চিনতে পারিনি, ও পারেনি আমাকে। কোথায় গেছে সেই ঢলঢলে রূপ? হতবাক হয়ে আমি ভাবছিলাম, দারিদ্র যেখান দিয়ে হাঁটে তার দুপাশে বড় নোংরা করে যায়। শুয়োররা যেমন কচুবন উপড়ে, দারিদ্রও তেমনি শ্রী সুখ শান্তি উপড়ে নিয়ে যায়। বাগানের ফুলগুলিকে পর্যন্ত খেয়ে নিয়েছে দারিদ্র। আমি মুখ নামিয়ে বললাম, পতুম এসো। দীপিতা বলল, আসছি আমি, বলেই ভিতরে গিয়ে জামা পরে শাড়ি বদলে এলো। জামাটাও ছেঁড়া, শাড়িরও তথৈবচ অবস্থা। বলল, বাবা অসুস্থ, আপনার কথা বলেছি, ভিতরে আসুন। ভিতরে না গেলেই পারতাম। 5 ইঞ্চি সিমেন্টের দেওয়ালের প্রায় জানলাহীন ঘর, উপরে টিনের ছাদ, এতে আগুন হয়ে আছে। পতুমেশও একটি তক্তপোষের উপর অতি মলিন বিছানায় শুয়ে আছেন, একটি নোংরা তেলচিটে বালিশের উপর মাথা রেখে। চেনাই যাচ্ছে না, দড়ির মতো হয়ে গেছে শরীর। মাসিমা একটি ভাঙা টিনের চেয়ার পেতে দিলেন বিছানার পাশে। বললেন, কেমন আছো শুভ্র? আমার নাম যে শুভ্র, এই কথাটিতে মনে হয় বড় লজ্জা হলো আমার। এই ঘরে, এই বিছানাতে, এই মানুষের সামনে শুভ্রতার চেয়ে বড় ভ্রষ্টতা আর কিছুই হয় না। আমি ডাকলাম, পতুমেশো। তারপরে বললাম, কি হয়েছে মাসিমা ওনার? পতুমেশো চোখ খুললেন হঠাৎই ভীষণ উত্তেজিতভাবে। এদিক ওদিক কাকে যেন খুঁজলেন, যেন কেউ এসে দাঁড়িয়েছে তার মাথার কাছে। তারপর আমাকে দেখেই হাত চেপে ধরলেন, বুকের উপর ধরে রইলেন হাতটা অনেকক্ষণ। ও তুমি? নিরাশ গলায় বললেন উনি। তারপরই চোখ বুজে ফেললেন। বললাম, পতুমেশো, এসেছি, আমাকে সব খুলে বলুন। কি আর বলবো, তোমার ফজকুদা, মানে উজ্জ্বলের শ্বশুর, একটা অত্যন্ত বাজে এবং ইতর মানুষ। উনি চক্রান্ত করে, পদে পদে চক্রান্ত করে আমার ছেলেকে কেড়ে নিয়েছেন। আর ও ফিরে আসবে না। কোথায় যে রয়েছে এখন তাও জানি না। টাটার চাকরি ছাড়িয়ে দুর্গাপুরে ঢুকিয়েছিলেন। তারপর দেখতে দেখতে ছেলে আমার দূরে সরে যেতে লাগলো। শেষে চুরি হয়ে গেল শুভ্র, ছেলে চুরি হলো। আমি বললাম, তোর শুধু আমাদের পাড়ার ফজকুদাকে দিয়ে কি হবে? আপনার এত ভালো ছেলে উজ্জ্বল ইচ্ছে করলে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারতো না? পারতো না যে, এ কথা আমি বিশ্বাস করি না। না, ও পারে না, সত্যি বিশ্বাস করো, ওর হাত পা বাঁধা। ফজকুর লোক পোস্ট অফিস পর্যন্ত আছে। উজ্জ্বলের তার মা ও বোনেদের কাছে লেখা চিঠিগুলো পর্যন্ত সেই দৈত্যদের হাতে চলে যায়। পতুমেশো বললেন, জানো শুভ্র, মাঝে মাঝে কি মনে হয় এখন, টেররিজম ইজ দ্য অনলি ওয়ে আউট। খবরের কাগজ পড়ো না, এছাড়া আর কোনো উপায় নেই। আপনার কি হয়েছে পতুমেশো? জিজ্ঞেস করো না। আমার পেটে ও গলায় ক্যান্সার, বড় যন্ত্রণা শুভ। কিন্তু যখন দীপিতা, ঈশিতা আর ঈপ্সিতাদের মুখে চোখ রাখি, তখনই তাদের মনের যন্ত্রণা অন্য সব যন্ত্রণাকে ডুবিয়ে দেয়। বড় যন্ত্রণা শুভ্র। ফজকুদাকে গিয়ে কি কিছু বলবো? মাথা খারাপ? ভগবানের কাছে তো বটেই, মানুষের কাছেও মাথা নোয়ানো যায়, কিন্তু ওই মানুষটা যে মনুষ্যত্বের জীব, তার কাছে যেন মৃত্যুর ক্ষণেও মাথা না নোয়াতে হয়। তো কি করব? তোমার তো অনেক জানাশোনা, যদি ভিলাই স্টিল প্ল্যান্টে খোঁজ নিতে পারো। নেব, আমি বললাম। উজ্জ্বল কি ওখানেই আছে? জানি না, চেষ্টা করে দেখো, জানতে পারো কি না। উজ্জ্বলের চিঠি না হয় আসছে না, উজ্জ্বল নিজেও কি একদিনের জন্য আসতে পারে না? আমার মনে হয় পারে না। তোমার ফজকুদাকে তুমি চেনো না।
কি জানি। এমন সময় দীপিতা এলো, হাতে এক কাপ চা নিয়ে। বলল, চা খান। ওনার সঙ্গে চোখাচোখি হলো। আমার মনে হলো আমি শিক্ষিত উপার্জনক্ষম যুবক। আমার শিক্ষা আমাকে কিছু কর্তব্য ও দায়িত্ব দিয়েছে, দেওয়াটা উচিত অন্তত, যে কারণে আমার শিক্ষা নিয়ে আমি গর্বিত। দীপিতা তখনও দাঁড়িয়েছিল। আমি বললাম, প্রথমেশো, আমি দীপিতাকে চাইতে এসেছি। কথাটা বলে ফেলেই ন্যায্য কারণে নিজের সম্বন্ধে আমি গর্বিত হলাম। প্রথমেশোর চোখ দুটো ঘোলাটে দেখালো। বললেন, ভাড়া নেবে? করাতের জন্য। আমি মুখ নামিয়ে নিলাম। কি হলো বলো? দীপিতাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে? দীপিতা? আমি দীপিতার মুখে তাকালাম। তার মুখে না হাসি, না কান্না, না রাগ, না লজ্জা, না বিস্ময়। ফুটে রইল বেমৌকা কেটে যাওয়া চাঁদিয়াল ঘুড়ির মুখের ভাবের মতো। দীপিতা চলে গেল ঘর ছেড়ে। আমি বললাম, ঈশিতা আর ঈপ্সিতা কোথায়? ওরা অফিস করে, অফিসে গেছে। কি অফিস? জিজ্ঞেস করি না শুভ্র, আমি ভয়ে জিজ্ঞেস করি না। রোজ সকালে ডাল ভাত আর আলু সিদ্ধ আর কচু সিদ্ধ খেয়ে চলে যায়, হাতে দুখানি এক্সারসাইজ বুক আর বই নিয়ে। ফিরতে ফিরতে 7-8টা। কত টাকা পায় জানি না। দৈনিক তাদের মাকে দুজনে মিলে 50 টাকা করে দেয়। ওদের সঙ্গে দেখা হবে না তাহলে? হতে পারে, যেখানে ওরা যায়। সে কোথায় আমি তো জানি না শুভ্র। আমি দীপিতাকে চাই। সম্মানের সঙ্গে চাও? সৎ বংশজাতা নারীর মতো যথাযোগ্য সম্মানের সঙ্গে গ্রহণ করতে পারবে তো শুভ্র? বিশ্বাস করো, দোষ ঈশিতা ঈপ্সিতারও নয়, দোষ আমার। দোষ সেই নেতাদের, যারা আমাকে আমার সম্পূর্ণ বিনা দোষেই রাতারাতি উদ্বাস্তু করেছিল, দুবার। আমি বললাম, পারবো, পারবো মেসোমশাই। আমার গলা ধরে এসেছিল। উঠে পড়ে হেড গিয়ারটা হাতে নিয়ে বললাম, আমি আবার আসবো। আমি কিন্তু দীপিতাকে চাই। আবার যেদিন আসবো সেদিন যেন ঈশিতা আর ঈপ্সিতা বাড়িতে থাকে। পোস্টকার্ড ফেলে আসবো। প্রথমেশও চুপ করে থাকলেন, হাতটা তুললেন। কার উদ্দেশ্যে জানি না। পরদিন ভোরে চায়ের সঙ্গে খবরের কাগজ খুলেই দেখি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা 2 যুবতীর ছবি। ঈশিতা আর ঈপ্সিতা, 2 বোন। চা পড়ে গেল খবরের কাগজে। আমি সোজা ফুচকুদার বাড়িতে গেলাম। তিনি তখন প্রাতঃকালীন ভ্রমণ সেরে এসে যোগব্যায়াম করছিলেন। একতলার বসার ঘরে ঘণ্টাখানেক বসে থাকার পর চটি ফটফটিয়ে নিচে নামলেন তিনি। বললেন, পুলিশের কোনো বড় সাহেবকে বলতে বলছো তো? না, আমি আপনার কাছে এর জবাবদিহি চাইতে এসেছি। জবাবদিহি? আমার কাছে? মুখ সামলে কথা বলো হে বাবুমশাই। বাবুমশাইয়ের কথাটা বোধহয় অবাঙালি ব্যবসাদারদের কাছ থেকে শেখা আপনার। আপনিও মুখ সামলে কথা বলবেন। আপনি একটি ইতর, একটি জানোয়ার। উজ্জ্বলকে এরকম করে ওর পরিবার থেকে বিচ্ছিন্ন করে কেন রেখেছেন আপনি? আপনার মনে নেই প্রথমেশো অনুনয় করে আপনাকে কি বলেছিলেন? হ্যাঁ, তুমি বিয়ে করলে তুমিও বুঝবে। যে পুরুষ যে নারীর বুকের খাঁজে মুখ রাখে, সেই পুরুষ তখন তার। মানে? মানে মাতৃবুকে রাখলে মায়ের, স্ত্রীর বুকের খাঁজে রাখলে স্ত্রীর, বাজারি মেয়ে ছেলের বুকে রাখলে তার। উজ্জ্বল এখন শাসার। বেটা মেয়েরা যদি বাপ মায়ের খোঁজ না রাখে, সেই দোষ কি আমার? ফুচকুদা, দেখো ছোকরা, আমাকে ভয় দেখিও না। তেলাপোকা ছাড়া আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। এই 2টি নিষ্পাপ মেয়েকে হত্যার জন্য আপনিই দায়ী। নিষ্পাপ? তুমি যদি শুতে চাইতে কালকেই শুয়ে দিতাম।
এই ইতরের সঙ্গে কথা বলে লাভ নেই। চলে এলাম ওখান থেকে। ভাবলাম মোটর সাইকেল নিয়ে আমি তক্ষুনি যাই, কিন্তু কি করব গিয়ে? আমি এমন ঘনিষ্ঠ নই যে আমি গেলে ওরা শোকে সান্ত্বনা পাবেন। এই শোক এতই গভীর, এতই তীব্র যে আমি গেলে বিব্রতই হবেন শুধু ওরা। তাই আমাদের পাশের বাড়ির ভন্টেকে ডেকে মোটর সাইকেলটা দিলাম, দীপিতার নামে একটা চিঠি দিয়ে। চিঠির মধ্যে 1000 টাকা পাঠালাম। ভন্টেকে বললাম পোস্টমর্টেমের পর কোথায় দাহ হবে তা জেনে যেখান থেকে হোক আমাকে একটা ফোন করে দিতে, আর দাহর বন্দোবস্ত সব করতে। উজ্জ্বল এসেছে কিনা তাও জানাতে বললাম। ভন্টে ফোন করলো 2টোর সময়। বলল, আজ যে রবিবার, দাহ আজ হবে না, পোস্টমর্টম হবে কাল। দাহ হতে হতে কাল রাত, কি করব? চলে আয়। দীপিতা কি বলল? চিঠিটা পড়ল, টাকাটা ফেরত দিয়েছে। বলল পরে চিঠি লিখবে তোমাকে শুভ্রদা। প্রথমেশও কি করছেন রে? কেমন আছেন? শুয়ে শুয়ে গীতা পাঠ করছেন। মাসিমা? কাঁদছেন না, 2 চোখে আগুন। ছোট 2টো বোনকে নাকি প্রতি শনিবার দলের পর দল লোক দেখতে এসেছিল গত 1.5 বছরে। রসগোল্লা সিঙ্গারা খেয়ে গেছে, গান শুনেছে, চুল দেখেছে, পায়ের নখ দেখেছে, পছন্দও করেছিল সব দল। শুধু দাবির জন্যই বিয়ে হয়নি কোথাও। প্রত্যেকেরই ভালো দাবি ছিল। বলিস কি রে, পশ্চিমবঙ্গে এরকমও হয়? এসব তো উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ুতে। সব জায়গাতেই হয় শুভ্রদা, সব জায়গাতেই নোংরা। উপরে শুধু একটি সাদা চাদর পাতা, ডেড বডির উপরে যেমন পাতা থাকে। তোমার নামটা এবার পাল্টে ফেলো, হাই টাইম। তোমার নামটার মধ্যেও কেমন একটা ভণ্ডামি ভণ্ডামি গন্ধ আছে। এই দেশে ওই নাম অচল। ফোনটা নামিয়ে রেখে দিলাম আমি। পরদিন অফিস থেকে ছুটি নিয়ে ভন্টেকে সঙ্গে নিয়ে বাদুতে গেলাম। ভন্টে জার্নালিজমে MA করে বসে আছে, চাকরি নেই, কোনো বাঙালি ছেলেরই চাকরি নেই। বাদুতে পৌঁছেই দেখি উজ্জ্বল মাসিমা মেসোমশাইয়ের পায়ের কাছে বসে হাউ হাউ করে কাঁদছে। বলল অসুস্থ ছিল 4 দিন। গতকাল খবরের কাগজটা পর্যন্ত আমার কাছ থেকে সরিয়ে রেখেছিল। 3-4 দিন কোনো ফোন ধরতে দেয়নি। কলিগরা এলে মিথ্যে কথা বলে ফিরিয়ে দিয়েছে। দুপুরে এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল, শাসা যেতে মানা করেছিল। নিজের শরীর খারাপ এই অছিলাতে যায়নি। গিয়ে দেখি সকলেই আলোচনা করছে ঈশিতা আর ইপ্সিতাকে নিয়ে। কাগজটা চেয়ে একবার দেখেই সোজা নিচে নেমে এবার বাড়ি পৌঁছে টাকা পয়সা চেকবুক নিয়ে ট্রেন ধরে এই আসছি। ফুচকু চৌধুরীর মেয়ে, তার নাতি, তার দেওয়া চাকরি, কোনো কিছুর সঙ্গে আর সম্পর্ক রাখবো না। আর আগে আমার বোনেদের সত্তার করে নিই, তারপর ওই লোকটার কি করি তোমরা দেখো। চাকরি ছাড়বি কেন দাদা? দীপিতা বলল আতঙ্কিত গলায়। চাকরির অভাব কি আমার? বাইরে কত জায়গা থেকে অফার পেয়েছি, শুধু ওই লোকটার জন্য। শ্বশুর, আমার শ্বশুর কি কুক্ষণেই যে শুভ্র। এখানেই চাকরি পাবো 1 মাসে, ওজন্য ভাবিস না। বিদেশে যাবার কথা ভাবছিলাম এই নোংরামির জন্য। বড় নোংরা, বড় লোভ চারিদিকে। আমার মনে হলো আমার নামটা বড় লজ্জার। পোস্টমর্টেম শেষ হলো বিকেলে, তারপর দাহ। আমি বললাম আমরা ঘুরে আসছি, সময় মতোই ফিরব। মোটর সাইকেল স্টার্ট দিয়ে ভন্টে বলল, শালাকে কি করা যায় বলো তো? শালার বড় বার বেড়েছে। আমি বললাম ফচকুদে কিন্তু ফট করে কাঠমান্ডু বা অন্য কোথাও চলে যেতে পারে। কাঠমান্ডু ওর ফেভারিট স্পট। প্রাণে মারলে হবে না, সারা জীবন পঙ্গু করে রাখতে হবে। শালার কত টাকার গরম আর ধরতামি দেখাই যাক। বস্তার মধ্যে ভরে রাবারের রড দিয়ে পিটিয়ে পিটিয়ে তুলব ওকে, হাড়গোড় ভেঙে দেব। শারীরিক কষ্ট কাকে বলে, খিদে কাকে বলে, তা ওকে ভালো মতো জানাতে হবে। মৃত্যুর কাছাকাছি যেতে কেমন লাগে তাও
ওকে 15 দিন গুম করে রাখবো। কত পুলিশ আর বড়লোক ওর জানা আছে, দেখা যাক। কোর্ট কাচারি করলে হতো না? আমি বললাম, হতো, কিন্তু কাঁচকলা দেখাতো। আইন তো তামাশা মাত্র, যার পয়সা আছে সে সেই তামাশা দেখতে পারে। আমি ভাবছিলাম প্রথম এসব বোধহয় ঠিকই বলেছিলেন। টেরারিজম ইজ দ্য অনলি ওয়ে আউট। ফচকুদার বাড়ি যখন পৌঁছালাম তখন বেয়ারা বলল, সাহেব এখনই বেরোবেন। ঠিক আছে, আমরা তো শুতে আসিনি, একটা কথা বলেই চলে যাব, ভন্টে বলল। অত্যন্ত উত্তেজিত মুখ ভর্তি পান জর্দা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে ফচকুদা বললেন, কি ব্যাপার, আবার কি? আপনার মেয়ে শাসার নাতির প্রোটেকশনের বন্দোবস্ত করুন, আমরা বাদু থেকে আসছি। সেখানকার লোক প্রচণ্ড ক্ষেপে গেছে আপনার উপর, আপনার এখানকার বাড়ি জ্বালিয়ে দিতে পারে। ঠিকানা চাইছিল, আমরা দিইনি। কি আর কি হচ্ছে? আমার মেয়ে কোথায় বলো তো? কেন, ভিলাইতে? ফন্টে বলল। আপনি কি ভাবছেন, নিজেদের সময় নষ্ট করে আমরা আপনার সঙ্গে আমড়াগাছি করতে এসেছি? আমরা সত্যি বলছি না মিথ্যে টেলিফোন করেই জানতে পারেন। ও, আই সি। নাম্বারটা দেব ভিলাইয়ের? ফন্টে বলল। না, ঠিক আছে। ফচকুদা একটু চমকে উঠে বললেন। আমি বললাম, ফচকুদা, আপনার কিন্তু একবার বাদুতে যাওয়া দরকার। উজ্জ্বল এসেছে। উজ্জ্বল কোথায়? বাদুতে। আসবে না? দুটো বোন একসঙ্গে মর্গে পড়ছে। উজ্জ্বল? আর ইউ ম্যাড? হ্যাঁ, উজ্জ্বল। ঘন্টে বলল, শুভ্রদা যাই বলুক, খবরদার আপনি কখনো যাবেন না। ওখানকার লোক জ্যান্ত আপনার চামড়া ছাড়িয়ে বেগুনের মতো ঝলসে দেবে। দেখুন ওরা ওখানেও আসে কি না। ডেসপারেট ছেলে আছে সব ওখানে, কিচ্ছুকে কেয়ার করে না। ওরা কেন? আমি তো লাইফে কারোর ক্ষতিই করিনি। আমার ভীষণ হাসি পেল এ কথা শুনে। বললাম, জীবনে একজনেরও কি ভালো করেছেন ফচকুদা? একজনেরও ভালো হলে আপনি একটু খুশি হয়েছেন আজ অবধি? কোনো দিনও কি এক মুহূর্তের জন্য হলেও কারোর মঙ্গল কামনা করেছেন? ফচকুদার চোখ মিচকে যেন কিছুই বুঝতে পারেনি, এমনভাবে বলল, মানে? এটাও আর একটা কায়দা। গোলমালে পড়লে উত্তর দেবার জন্য সময়ের প্রয়োজন হলেই ফচকুদা সমানে মানে করে যান। ছেলেবেলা থেকেই দেখেছি। আমি মনে মনে বললাম, আপনার মুখে আপনার চরিত্রের মানসিকতার ছাপ বড় গভীরভাবেই পড়ে গেছে। আপনার মুখোশের দাগগুলো প্রকট হয়ে উঠেছে। আপনার মুখের দিকে চাইলেই পরিষ্কার বোঝা যায় আপনি কি প্রকৃতির মানুষ। তারপর বললাম, আমরা চলি, কিন্তু বললাম, ওখানেই ফিরে চল। হু হু করে গরম হাওয়া লাগছিল চোখে মুখে। পিচ গোল ছিল রাস্তার। ভন্টের পিছনে বসে ঝাঁকতে ঝাঁকতে যেতে আমার মনে হচ্ছিল, ফচকুদার লোমহীন বুকটা কেটে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যেখানে হৃদয় থাকার কথা সেখানে হৃদয় নেই। আর চোখ দুটির গর্তে কর্পোরেশনের ম্যানহোলের থিকথিকে নোংরা। জোরে মোটরসাইকেল ছুটছিল। আমি ভাবছিলাম, ফচকুদার ওপরে না হয় প্রতিশোধ নেওয়া গেল। যে মেয়ে মরা দলে দলে, যে লোকগুলো দলে দলে সিঙ্গারা রসগোল্লা খেয়ে গত 1.5 বছর ধরে প্রতি শনি রবিবার ঈশিতা আর ইপসিতাকে অপমান করে গেল, তাদের শাস্তি দেব কী করে? খোঁজ নিলে হয়তো দেখা যাবে তাদের মধ্যে আমার, সমিতের, সুরিদের, প্রদীপের, এমনকি ভন্টের আত্মীয় বন্ধুরাও আছেন। ভন্টে বোধহয় ঠিকই বলেছে। যে সাদা চাদরটা দিয়ে ঢাকা আছে সব কিছু, সমস্ত দেশ, সেই চাদরটা কি সরাতে হবে। সেটাই হবে উৎসে গিয়ে প্রতিকার। আমার নিজের নামটাও যে সত্যি বড় লজ্জার। শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প আপাত শুভ্র। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন।
আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।